দর্শকের রাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর প্রতিদিনের বিশেষ আয়োজন ইনসাইড পলিটিক্স অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছে আমি প্লাবন রহমান। আপনারা জানেন যে অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা সাম্প্রতিক সময়ের রাজনীতির বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি, উঠে আসে আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। আজকে আমাদের আলোচনার বিষয় ফিলিস্তিনিদের অধিকার ও যুদ্ধ বন্ধের আহ্বান। আপনারা জানেন যে শিক্ষার্থীরা পথে নেমেছে, সংহতি জানিয়েছে নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি, এবং যত দ্রুত সম্ভব যুদ্ধ বন্ধের আহ্বানও জানানো হয়েছে শিক্ষার্থীদের পদযাত্রার মাধ্যমে। আজকে বিষয় নিয়ে মূলত আমরা আলোচনা করতে চাই। আজকে আমাদের দুজন গুরুত্বপূর্ণ অতিথি আছেন স্টুডিওতে, পরিচয় করে তাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর মিসবাহ কামাল, উপাচার্য রয়্যাল ইউনিভার্সিটি অফ ঢাকা, একই সঙ্গে তিনি ইতিহাসবিদ। আমার ডান পাশে আছেন, একেবারেই ডানে আছেন ডক্টর জামাল উদ্দিন আহমেদ, সাবেক চেয়ারম্যান জনতা ব্যাংক ও অর্থনীতিবিদ। দুজনকে স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। ডক্টর মিসবাহ কামাল, শুরু করি। সেটি হচ্ছে যে এখন যে বিশ্ব জনমত দেখছেন ফিলিস্তিনিদের পক্ষে, একই সঙ্গে যুদ্ধের বাস্তবতায় কতটা সহজ কঠিন আসলে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন? ফিলিস্তিনি রাষ্ট্র গঠন প্রক্রিয়াটা তো খুব সহজ নয় এবং দীর্ঘকাল ধরে সমস্যাটা বিরাজ করছে পৃথিবীর বুকে, এবং এ ব্যাপারে প্রতিবন্ধকতা আজকে পৃথিবীর সবচেয়ে বড় যে সামরিক শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র এবং সাম্রাজ্যবাদের মোড়ল, তাদের তরফ থেকেই তো সবচেয়ে বড় বাধাটা। এবং একটা উগ্র সাম্প্রদায়িক রাষ্ট্র ইসরায়েল, এটা ঠিকই যে ইহুদিরা এক সময় চরম নির্যাতনের শিকার হয়েছে, বিশেষ করে ফ্যাসিস্ট হিটলারের হাতে, কিন্তু তারপরে তাদেরকে রক্ষার নামে যে ইসরায়েল রাষ্ট্র গড়ে উঠল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, সেই রাষ্ট্রটি কিন্তু সাম্রাজ্যবাদের মদতে নিজেই এখন একটা ফ্যাসিস্ট রূপ ধারণ করেছে। এবং সেই ক্ষেত্রে বরং এখন যেটা হচ্ছে যে ফিলিস্তিনিরা যারা দীর্ঘকাল ধরে একটা ঐতিহাসিক কালপর্ব জুড়ে যারা দেশান্তরিত অবস্থায়, মানে যারা অনেকটা হোমলেস অবস্থায় জীবন কাটাচ্ছে, তারা কিন্তু তাদের যে নিজস্ব রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে ফিলিস্তিন রাষ্ট্র, সেই রাষ্ট্র একটা ভূখণ্ড পেয়েছে কিন্তু রাষ্ট্র হিসেবে স্বীকৃতি অদ্যাবধি পায়নি। পৃথিবীর কোনো দেশ ইতোমধ্যে স্বীকৃতি দিয়েছে, কিন্তু এখনও বিশ্ব পরিসরে স্বীকৃতি পায়নি, এবং কাজটা খুব কঠিন। তার কারণ হচ্ছে আসলে সাম্রাজ্যবাদের সমর্থন, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে ইহুদির সংখ্যায় খুব বেশি না হলেও তারা কিন্তু অত্যন্ত অর্থনৈতিক এবং অন্যান্য ক্ষেত্রে ক্ষমতাধর জায়গাগুলোতে অবস্থান করে, এবং একটা লবি হিসেবে তারা অত্যন্ত শক্তিশালী মার্কিন যুক্তরাষ্ট্রে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে আপনার বৈদেশিক নীতি তাকে অনেকখানি নিয়ন্ত্রণ করে। একটা দীর্ঘকাল ধরে সংগ্রামটা চলছে। এখন যেটা যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ হচ্ছে, বাংলাদেশে আজকে শিক্ষার্থীরা নেমেছে, এর মধ্যে আমরা ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখছি, ফ্রান্স প্যারিসেও আসলে বিক্ষোভ হচ্ছে। এই যে যতটুকু দেখছেন, এগুলোতে কোনো রকম চাপ বাড়ছে মনে হয় ইসরায়েলের উপর, যুদ্ধ বন্ধের, আমেরিকার উপর? নিশ্চয়ই চাপ তো বাড়ছেই আপনার, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের উপরেও বাড়ছে এবং ইসরায়েলের উপরেও বাড়ছে, এবং এটা বিশ্ব জনমত গঠনেও কিন্তু ভূমিকা রাখছে। আসলে মোবিলাইজেশন তো খুব গুরুত্বপূর্ণ একটা অস্ত্র, তো সেদিক থেকে আমি বলবো বিশেষ করে এটা তাৎপর্যপূর্ণ যে দীর্ঘকাল থেকে, সে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কাল থেকে ইসরায়েল রাষ্ট্রের একনিষ্ঠ যারা সমর্থক, সেই মার্কিন যুক্তরাষ্ট্র, সেখান থেকেই কিন্তু এই আমি বলবো ছাত্র অভ্যুত্থান প্যালেস্টাইনের পক্ষে সেটা গড়ে উঠেছে। আমরা তো সবাই জানি যে এটা গড়ে উঠল আপনার কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে, নিউ ইয়র্কের, এবং সেইখানে ছাত্ররা কিন্তু গাজা সলিডারিটি এনক্যাম্পমেন্ট দিয়ে শুরু করেছিল, এবং তার সমর্থনে ইয়েল ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনা থেকে শুরু করে আস্তে আস্তে এটা বলতে গেলে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে, এবং এর বাইরেও কিন্তু প্রধান যে দেশগুলো, যেমন ধরেন আপনার যুক্তরাজ্য, ফ্রান্স থেকে শুরু করে অস্ট্রেলিয়া, এবং পৃথিবীর পুঁজিবাদী মোড়ল যে দেশগুলো, তাদের বেশিরভাগ দেশে এই ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়েছে, এবং এই ছাত্র আন্দোলনটা অত্যন্ত তীব্র হয়েছে, এবং বিভিন্ন জায়গায়, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে, তারা কিন্তু স্টুডেন্টস ফর জাস্টিস ইন প্যালেস্টিন, তো এই নামে তারা আপনার এটাকে সংক্ষেপে বলা হচ্ছে এসজেপি,
স্টুডেন্টস ফর জাস্টিস ইন প্যালেস্টাইন। তো এই এসজিপির শাখা কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গড়ে উঠছে এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ, ছাত্ররা তো বটেই, ছাত্রদের নেতৃত্বাধীন যে প্রতিবাদ তাতে বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষ আসছে। যেমন ধরুন আমি একটা স্টেটের উদাহরণ বলি, আমি নেভাডার কথা বলি, লাস ভেগাসে যেটা অবস্থিত। ইউনিভার্সিটি অফ নেভাডায় আপনার এই যে স্টুডেন্টস ফর জাস্টিস ইন প্যালেস্টাইনের চ্যাপ্টার গড়ে উঠেছে। তার পাশাপাশি আপনার সেখানে নেভাডান্স ফর প্যালেস্টিনিয়ান লিবারেশন, হ্যাঁ, তারপরে ফিফথ সান প্রজেক্ট, লাস ভেগাস পার্টি অফ সোশ্যালিজম অ্যান্ড লিবারেশন, তারপরে ইন্ডিজেনাস স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ওখানে আদিবাসী ছাত্রদের যে অ্যাসোসিয়েশন, তারা সহ কিন্তু তারা সব সলিডারিটি ক্যাম্পেইনে নেমেছে। তো এরকম বিভিন্ন এই বিষয়টি আসলে পরিধিটা বাড়ছে, এই পরিধিটা বাড়ছে এবং আমি এই নামগুলো বিশেষ কারণে পড়লাম যে যেমন ধরেন আপনার সেখানে আপনার যে মানে নাগরিক কমিটি, যেমন নেভাডার নাগরিক সমাজ ফর প্যালেস্টাইনিয়ান লিবারেশন, তার মানে সেখানে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র, মুক্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সেখানে নাগরিক আন্দোলন গড়ে উঠছে। তারপরে আপনার সেখানে লাস ভেগাস পার্টি অফ সোশ্যালিজম অ্যান্ড লিবারেশন, তার মানে একটা পলিটিক্যাল পার্টিগুলো, হ্যাঁ, তারাও সোচ্চার হচ্ছে এবং সেখানে আদিবাসী ছাত্ররাও এই স্বাধীন ফিলিস্তিনের জন্য যে ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইনে নামছে। তার মানে সমাজের বিভিন্ন স্তর কিন্তু বিভিন্ন পর্যায় থেকে সমর্থনটা। অনেক ধন্যবাদ। একটু আসবো আমরা একটু ডক্টর জামালউদ্দিন, আপনার কাছ থেকে একটু জানতে চাই। আমি একটু মানে এইসবে আসলে কতটা কাজ হবে বলে মনে হয়? এটি একটি বাস্তবতা, এই ধরেন বিক্ষোভ, দাবি জানানো, প্রসেশন, পদযাত্রা, এগুলো জানানো তো খুব বেশি কঠিন না, কিন্তু ইসরায়েলের উপর সত্যিকার অর্থে যদি আসলে চাপ সৃষ্টি করতে হয়, মানে অর্থনৈতিক বাস্তবতাটা কেমন? এখনো কি সেরকম মানে চাপে পড়েছে ইসরায়েল? আপাত দৃষ্টিতে তো দেখা যায় না। সেটি মানে বিশ্ব মোরাল যেভাবে আপনার এই নব্য নাজি এদেরকে সহযোগিতা দিচ্ছে, আমেরিকাতে তো আপনার একটা সিদ্ধান্ত হয়েছে মনে হয় একটা এই কংগ্রেসে রিসেন্টলি, যে ওদেরকে প্রোটেক্ট করার জন্য, ইসরায়েলকে প্রোটেক্ট করার জন্য আমেরিকা মানে একটা আইনের মতন তৈরি করতেছে, মানে যতটা সম্ভব এটা তাদের একটা। কিন্তু এইটা হলো তো আমেরিকার পজিশন, ইট ইজ অলমোস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তাদের যেভাবে আছে ইসরায়েল সৃষ্টির পর থেকে এখনও এটার মধ্যে এক চুলও নড়ে নাই। কিন্তু আপনার অপরদিকে দেখেন মুসলিম বিশ্ব যেটা বলে আমরা দাবি করি, সেই মুসলিম বিশ্বে আপনার দেখেন কেউ কিন্তু মাথা তুলতেছে না, মুখে মুখে বলে কিন্তু ইমানদারি বলে বলে মনে হয় না। মানে সত্যিকার অর্থে ইমানদারি হিসেবে যদি ই করে, যেমন আমাদের দেশেও, আমাদের এশিয়া মহাদেশের আপনার ধরেন মুসলিম দেশগুলো ধরেন, মিডল ইস্টের মুসলিম কান্ট্রিগুলো ধরেন, এরা কিন্তু আপনার হাউ দে আর রিয়াক্টিং, এরা কি সঠিকভাবে রিয়াক্ট করতেছে? ইভেন ইন বাংলাদেশ আপনি জুমার নামাজে হুজুরেরা আপনার যখন নামাজ পড়ায় তখন আপনার এগুলো নিয়ে অনেক হুজুর কিন্তু এটা নিয়ে কথা বলতে সাহস পায় না। তার মানে কি আমাদের এখানেও এই ভয় আছে। আজকে তো ধরেন একটা বড় মানে ছাত্রলীগের আমাদের শিক্ষার্থীরা পথে নেমেছে, সংহতি জানালো এবং সেখানে তারা এটা তো আপনার সর্বস্তরের মানুষের কথা বলেছেন। জি, যেখানে মুসলিম প্রধান দেশ, বাংলাদেশের লোক তো ধরেন আপনার অলমোস্ট 85 থেকে 90% মুসলিম হবে মনে হয়। সেই দেশেই যদি না হয় তাহলে আপনার অন্য কোন দেশ আসবে? মিডল ইস্টে আপনার জর্ডান ইজ সাপোর্টিং দ্যাম, ইসরায়েলের সাথে তাদের ইন্টারনালি আপনার যেটা ইন্টারন্যাশনাল নিউজ। কারণ কি অর্থনৈতিক বিষয়টাই? অর্থনৈতিক এরা কাওয়ার্ড অলসো, নট অনলি অর্থনীতি তো অবশ্যই অর্থনীতি আপনার। তারা কি মুসলিমদেরকে খুব বিরাট সাপোর্ট দিতেছে? তারা মুসলিমদের কাছে অস্ত্র বিক্রি করতেছে, অস্ত্র বিক্রি করে সারা পৃথিবীতে এখন এই যে আপনার তৃতীয় বিশ্বযুদ্ধের মানে একটা তৈরি করলো, ফ্লো তৈরি করছে, যেটা এটাকে ভাইব, সেই ভাইবের দিয়ে মানুষের কাছে তারা অস্ত্র বিক্রি করতেছে এবং সেই অস্ত্র আপনার অনেক বেশি দামে বিক্রি করতেছে এবং স্পেশালি মিডল ইস্টের দেশগুলো কিনতেছে, মুসলিম দেশগুলো।
তো তার মানে কি একজনের বিরুদ্ধে আরেকজনের লাগাই দিতেছে। এট দ্য সেম টাইম যেখানে আপনি ইসরায়েলের বিরুদ্ধে আপনি করবেন, প্রতিরোধ করবেন, সেখানে কিন্তু আপনি কয়টা মুসলিম দেশ ওখানে হেল্প পাঠাইছে গাজাতে, নিয়ার বাই। এটা এমন না যে দূরে জাহাজে করে নিয়ে যেতে হবে অথবা মানে বিমানে করে নিয়ে যেতে হবে, তা তো না। কাছাকাছি তাদের আশেপাশে যে দেশগুলো আছে সেগুলোতেও কিন্তু দে আর নট সেন্ডিং। দিস মিনস মানে আমেরিকা দি ওয়ে দে আর রানিং, তারা মনে করতেছে যে এখন তারা অনলি হেজিমনি, তাদেরকে ফাইট দেওয়ার মতো অন্য কেউ নাই। এবং সেখানে যদি আপনার এই পরিস্থিতিতে অর্থনীতিতে তো ইমপ্যাক্ট আসবে, সেই ইমপ্যাক্টটা আসবে। এটার বেনিফিশিয়ারি কারা হচ্ছে? যারা তেল উৎপাদনকারী দেশ তারা পাচ্ছে, তারপরে যারা অস্ত্র উৎপাদনকারী দেশ তারা পাচ্ছে, তারপরে তারা ডলারের হেজিমনি এটাকে মেনটেন করার জন্য আপনার ধরেন ডলার ইজ এ রিজার্ভ কারেন্সি, ডলার ইজ এ ইম্পোর্ট কারেন্সি, ডলার ইজ এ এক্সপোর্ট কারেন্সি। তো সেই ডলারকে ডমিনেটিং যে রিজার্ভ কারেন্সি হিসাবে এস্টাবলিশ করার জন্য এখনও সারা পৃথিবীর যত এক্সপোর্ট ইম্পোর্ট হয় তার 75% অফ দি এক্সপোর্টস ইউএস ডলারে হচ্ছে। এবং তারা এটাকে আরও শক্তিশালী করতে চায়, এবং ইম্পোর্টের মোর দ্যান 65% ইউএস ডলারে এলসি খুলতে চায়। এখন আপনার যেটা যুদ্ধবিরতি পিছাই যাচ্ছে, তেলের দাম বাড়ায় যাচ্ছে। তারপরে আবার আপনার এই যে ব্রিক্স নামে একটা প্রতিষ্ঠান গঠন করেছে, এটা কিন্তু ইট উইল নট বি সাকসেসফুল বিকজ এদের এক একজনের এক এক এজেন্ডা। ইউরোপীয় ইউনিয়নে যে আপনার মুদ্রা ইসিবি যে ইউরোপিয়ান কারেন্সি চালু করছে সেটাও কিন্তু সাকসেসফুল হচ্ছে না বিকজ আপনার ইউরোপিয়ান ইউনিয়নের যে দেশগুলো আছে 33টা দেশ, তাদের মধ্যে ইন্টারনাল একটা কনফ্লিক্ট লাগাই রাখছে আমেরিকা, এবং এদেরকে এক একজনরা এক এক মানে দিতেছে, দেখাচ্ছে। এখন যে বাস্তবতা দেখছেন, মূল বাধা আসলে কোথায় দেখছেন? মূল বাধা কোথায়? মূল বাধাটা হলো যে আপনার তাদের হেজিমনি তারা টিকিয়ে রাখার জন্য সর্বশেষ চেষ্টা করতেছে। এবং যদি আপনার চায়না, তারপরে রাশিয়াকে তো দুর্বল করে ফেলছে। এখন আপনার চায়না কোনো সময় কিন্তু ইন্টারন্যাশনালি কোনো রকমের রিস্কি কোনো ইয়েতে যায় নাই, এই পর্যন্ত আমাদের দেখিনি, ভবিষ্যতের কথা পরে। কিন্তু সেই ক্ষেত্রে ইউএস হেজিমনিটা মেনটেন করার জন্য, রাখার জন্য তারা সর্বশেষ চেষ্টাটা চালিয়ে যাচ্ছে, এবং এটা দে উইল কন্টিনিউ। অনেক ধন্যবাদ ডক্টর মেজবাহ আলম। একটু জানতে চাই বাংলাদেশের ভূমিকা আসলে কেমন দেখছেন? আজকে আমরা মানে অনেক শিক্ষার্থী পথে নেমেছে, সংহতি জানিয়েছে, এই জায়গাটা একটু আপনার পর্যবেক্ষণ জানতে চাই। এবং মুসলিম বিশ্বের কথা বলছিলেন যে মুসলিম বিশ্ব আসলে এখনো মানে এই জায়গাটায় একতাবদ্ধ না, মানে খুবই ন্যূনতম বিষয়। জি হ্যাঁ, অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা কিন্তু ভাই বললেন। তো সেক্ষেত্রে আমি তার সূত্র ধরে কতগুলো কথা বলতে চাই, কিন্তু আপনার প্রশ্নের উত্তর দিয়ে প্রথমে শুরু করি। সেটা হচ্ছে যে আপনার বাংলাদেশের ভূমিকা কিন্তু আমি বলবো যে আরো অনেক বেশি সোচ্চার হওয়া উচিত। তবে আমি এই কথা বলবো যে এই ক্রাইসিসটা শুরু হওয়ার পরে কিন্তু আমি দেখেছি যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ফিলিস্তিনের প্রতি নিরঙ্কুশ যে সমর্থন, হ্যাঁ, সেটা কিন্তু ঘোষণা করা হয়েছে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু এই যে ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের যে সবসময়ের যে সমর্থন এই সংগ্রামের প্রতি, এবং এই গাজা ক্রাইসিস শুরু হওয়ার পরে গাজার যে মানবতার লঙ্ঘন, হ্যাঁ, এবং তার বিরুদ্ধাচরণ করে প্রধানমন্ত্রী কিন্তু এ ব্যাপারে খুব সোচ্চার বক্তব্য রেখেছেন, ভূমিকা রেখেছেন। কিন্তু আপনার যেটা হচ্ছে যে সেই তুলনায় আমরা কিন্তু যে রাজনৈতিক দল, সরকারি দল বলেন কিংবা তাদের যে আরো তাদের যে সহযোগী সংগঠনগুলো আছে, বিশেষত ছাত্র সংগঠনগুলো, তাদেরকে কিন্তু এতদিন পর্যন্ত সেরকম কোনো সোচ্চার ভূমিকায় দেখি নাই। এবং আজকেই প্রথমবারের মতো বলতে গেলে ছাত্রলীগ সদল বলে নামলো, এর আগে হয়তো বিচ্ছিন্নভাবে 2-4 জন নেমেছেন। তো এটা আমি একটা ওয়েলকাম ডেভেলপমেন্ট মনে করি। তবে আমি মনে করি যে ধরেন এরকম একটা ইস্যুতে একটা জাতীয় ঐক্যমত্য থাকা দরকার। এই ব্যাপারে তো বামপন্থী দলগুলো তারা তো সবসময় সোচ্চার থেকেছে,
এবারও কিন্তু তাদেরকে আমরা সদল বলে নামতে দেখি নাই। হ্যাঁ, সেটা প্রত্যাশিত ছিল। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমাদের দেশের বড় রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দল বিএনপি, যারা অনেক বিষয় নিয়ে কথা বলছে, সরকারকে উৎখাত করতে চাইছে, কিন্তু তারা এরকম আন্তর্জাতিক বিষয়গুলোতে তাদের কিন্তু সেভাবে কোনো ভূমিকা দেখছি না আমরা। হ্যাঁ, উল্লেখযোগ্য কোনো ভূমিকাই নাই, এমনকি কোনো মানে উল্লেখযোগ্য স্টেটমেন্ট করেছেন বলেও হ্যাঁ দেখিনি। তো ফলে আপনার যেটা হয়েছে যে এই বিষয়টা খুবই মানে আপনার মানে মানে এটা খুবই আপনার দুর্ভাগ্যজনক, দুঃখজনক। আমি মনে করি যে আপনার মানে জাতীয় স্বার্থে যেভাবে আমাদের মধ্যে ঐক্যমত্য দরকার, তেমনি আন্তর্জাতিক বিভিন্ন প্রশ্নে, বিশেষ করে যেখানে মানবতা লঙ্ঘিত হচ্ছে এবং মানে মারাত্মকভাবে লঙ্ঘিত হচ্ছে, যে ইউক্রেনে এত বছর ধরে মানে এত দিন ধরে যুদ্ধ চলছে, প্রায় 2 বছর না, কিন্তু সেই ইউক্রেনে যে পরিমাণ হতাহত হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে, তার চেয়ে কিন্তু ক্ষয়ক্ষতি আপনার গাজায় হ্যাঁ অনেক বেশি হয়েছে। তো সেই জায়গায় ফিলিস্তিনে অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তো সেই জায়গায় আপনার আমাদের একটা ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখা দরকার এক। আর আমি জামাল ভাইয়ের কথার সূত্র ধরে যে কথাগুলো বলবো, যে সঠিকভাবে কিন্তু বলেছেন যে আমরা মুসলিম অধ্যুষিত যে দেশগুলো, বিশেষ করে আমি আরব বিশ্বের কথা বলবো, সে আরব বিশ্বের যে ভূমিকা, সেই ভূমিকা কিন্তু খুবই পীড়াদায়ক। হ্যাঁ, এবং বিশেষ করে আপনি দেখেন এই যে আরব বিশ্বের মুরব্বী সৌদি আরব, এবং তারা তো ধনে মানে সব দিক দিয়েই কর্তৃত্ব নেতৃত্ব দাবি করে। তো তাদের আপনার ভূমিকাটা কোথায় আজকে সৌদি আরব ফিলিস্তিন প্রশ্নে? এমনকি আপনার ধরেন সেইখানে যে এই যে আপনার মানে মানে আজকে তো যত ডেড বডি কাউন্টেড হয়েছে তত প্রায় 40,000, আর তার আপনার যে ডেব্রিজ আছে, যে ধ্বংসাবশেষ আছে, এবং কি মারাত্মকভাবে সেইখানে আপনার বহুতল ভবনগুলো পর্যন্ত আমরা দেখেছি যে নিমেষে ধূলিসাৎ হয়ে গেছে। তার নিচে যে মৃতদেহগুলো চাপা পড়ে আছে তার সংখ্যা কত, উই ডোন্ট নো। এবং সেখান থেকে যে পরিমাণে আপনার এখন মানে আপনার সে মানে মৃতদেহগুলো পচে গলে, হ্যাঁ, সেখান থেকে যেভাবে আপনার এখন হচ্ছে আর দুর্গন্ধ তো হচ্ছে একটা দিক, আরেকটা দিক হচ্ছে যে তার থেকে যে আপনার সংক্রমণ ছড়াচ্ছে, সেই জায়গাগুলো নিয়ে কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা উদ্বেগ প্রকাশ করছে, বিশ্ব মানবাধিকার সংস্থা তারাও উদ্বেগ প্রকাশ করছে। কিন্তু সেই জায়গায় এবং সেখানে তো একটা মহাদুর্ভিক্ষ অবস্থা আজকে বিরাজ করছে। সেই জায়গায় আপনার সৌদি আরব সহ এই নিকটবর্তী হ্যাঁ যে আমাদের মুসলিম বিশ্বের দেশগুলো, তারা কিন্তু উল্লেখযোগ্য কোনো পরিমাণ সহায়তা নিয়ে গেছে সেটা কিন্তু আমরা জানি না, সেরকম কোনো রিপোর্টস কিন্তু নাই। তো এটা তো তাদের মানে আমরা তো মুসলিম ব্রাদারহুডের কথা বলি, তাই না? তো মুসলিম ব্রাদারহুড কোথায় থাকছে? হ্যাঁ, এই প্রশ্ন তো আসতেই পারে। এবং আপনার এই জায়গাগুলোতে আসলে আজকে যদি সৌদি আরব সহ আরব বিশ্বের বড় বড় দেশগুলো, তারা যদি বা শক্তিশালী দেশগুলো, তারা যদি আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে দালালি এবং তাদের যে আপনার লেজুর বৃত্তি, এটা যদি অব্যাহত রাখে, এটা কিন্তু সারা পৃথিবীতে তাদের মান সম্মান তো ক্ষুণ্ণ করবেই। এটা কিন্তু আপনার একটা কমিউনিটি হিসেবে, পৃথিবীর একটা বড় কমিউনিটি হচ্ছে মুসলিমরা, রিলিজিয়াস কমিউনিটি, তাদের নিজেদের অস্তিত্বের জায়গা, তাদের নিজেদের অস্তিত্বের জায়গাটাও কিন্তু মানে আপনার ধীরে ধীরে ঠুনকো হয়ে যাবে। আসলে শুধু অর্থ দিয়ে তো হয় না। এই জায়গাটাই স্যার, এই জায়গাটা মুসলিম বিশ্ব যে মানে এতটা নিশ্চুপ হয়ে আছে, এই জায়গাটাই সেই জায়গাটার বড় কারণ কি? এই যে আপনি যেটা বলছিলেন যে মানে লেজুর বৃত্তি, অর্থনৈতিক বিষয়টাই এখানেও মূল বিষয়। শোনেন, ব্যবসা বাণিজ্যের চেয়েও যেটা আমি মনে করি, শোনেন, মানে এদের তো আর্থিক সক্ষমতা আছে, কারণ তারা তেলকে নিয়ন্ত্রণ করে, কিন্তু পলিটিক্যাল যে আপনার নেতৃত্ব, সেই নেতৃত্ব দেওয়ার ব্যাপারে তাদের অযোগ্যতা, সেটা কিন্তু খুবই মারাত্মক। হ্যাঁ, কারণ তা না হলে আর্থিকভাবে আজকে আরব বিশ্ব, আজকে কেন বহু বছর থেকে, মানে বেশ অনেক যুগ থেকে, বেশ কয়েক যুগ থেকে আর্থিকভাবে তো আরব বিশ্ব তো আপনার মানে
যথেষ্ট ভালো অবস্থায় আছে, কিন্তু সেখানে পলিটিক্যাল লিডারশিপের যে সক্ষম মানে দেওয়ার ক্ষেত্রে যে অযোগ্যতা অদক্ষতা সেটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। অর্থনৈতিকভাবে তারা তো এক ধরনের তল্পি বাহকের ভূমিকা রাখছে। আসলে যেটা হচ্ছে এরা তো আপনার গণতান্ত্রিক পন্থায় নির্বাচিত শক্তি নয়, এগুলো হচ্ছে আপনার রাজতান্ত্রিক শাসন, এবং এই রাজতন্ত্র টিকে আছে, এগুলো তৈরি হয়েছে আপনার মার্কিন পূর্বসূরি ব্রিটিশ যে আপনার এম্পেরিয়ালিজম ছিল, যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ওয়ার্ল্ড কন্ট্রোল করেছে, তাদের হাতে তাদের তল্পিবাহক রাজবংশগুলো সেখানে তৈরি হয়েছে, বসানো হয়েছে, এবং ব্রিটিশ পরবর্তীকালে মার্কিন তল্পিবাহক হিসেবে ভূমিকা রেখে এই জনবিরোধী এই শক্তিগুলো তারা রাষ্ট্র ক্ষমতায় অব্যাহতভাবে থাকতে চাইছে। তো এই কারণেই তারা আসলে কোনো অবস্থান নিতে পারছে না। তো আমি মনে করি এর মধ্যে দিয়ে কিন্তু আপনার এই দেশগুলোতেও জনগণের পক্ষেকার যে শক্তি তারাও কিন্তু মাথা তুলে দাঁড়াবে, এবং তাদের যে নেতৃত্ব তাদের নেতৃত্বের যে অযোগ্যতা এবং যে আমি বলবো আপনার পুরুষত্বহীনতা, যদি আমি শব্দটা ব্যবহার করি, যে শক্তিহীনতা, সেটা কিন্তু প্রমাণ হবে। আর আরেকটা কথা আমি একটা পয়েন্ট বলে নিই, সেটা হচ্ছে আমি চায়না প্রসঙ্গে একটু বলতে চাচ্ছিলাম আপনার। এই যে মার্কিন হেজিমনি, তাকে কিন্তু অর্থনৈতিকভাবে কাউন্টার করার চেষ্টা তো চায়না করছে। চায়না একটা গ্লোবালি সামনে এসছে অল্টারনেটিভ হিসেবে। কিন্তু একটা কথা জামাল ভাই খুব ঠিক বলেছেন, আপনার চায়নার ইতিহাস আপনি পর্যালোচনা করে দেখেন যে আইডিওলজিক্যালিও সোভিয়েত ইউনিয়ন থাকার সময় তারা যে রেসপন্সিবিলিটি পালন করেছে, গ্লোবাল রেসপন্সিবিলিটি, সেটা কিন্তু চায়না কখনো পালন করেনি। এবং চায়নার রোলটা অনেক ক্ষেত্রেই বরাবর হচ্ছে যে তারা তাদের জাতীয় স্বার্থের দ্বারা ভীষণভাবে তাড়িত। তারা সমাজতন্ত্রের কথা বলেন, কিন্তু তারা আমার কাছে মনে হয় অনেক বেশি বড় জাতীয়তাবাদী হিসেবে ভূমিকা রাখেন। তো কাজেই তারা জাতীয় স্বার্থের বিবেচনায় তাদের ফরেন পলিসিকে নির্ধারণ করেন, এবং এই ক্ষেত্রেও তারা কিন্তু অনেক হিসাব করে এগোচ্ছেন। ফলে আপনার এখানেও যে আন্তর্জাতিক পরিসরে আজকে দুর্বল রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে, খুব বেশি দুর্বল না হলেও কিছুটা তো বটেই কোণঠাসা, আবার তার সাথে চায়না কোনো অবস্থান নিচ্ছে না, এমত অবস্থায় তো আপনার মার্কিন যুক্তরাষ্ট্র তার যে স্বেচ্ছাচারিতা তা দিয়ে সে যা ইচ্ছা তাই করছে। অনেক ধন্যবাদ ডক্টর জামালউদ্দিন। একটু জানতে চাই তাহলে সমাধান তো অনেক দূর, এইভাবেই এই যুদ্ধ এভাবেই চলতে থাকবে? সমাধান এইভাবে থাকবে না। পৃথিবীতে মুক্তিকামী মানুষ এদেরকে দাবায় রাখতে পারবেন না। এটা এখান দিয়ে আটকাইলে আরেকখান দিয়ে ছুটবে। এরা ধরেন 1948 থেকে আরম্ভ করে এখন এরা যে স্ট্রাগল করে যাচ্ছে, তাদেরও দুর্বলতা আছে, কারণ তাদেরকে আপনার বাস্তুচ্যুত থেকে আপনার সংগ্রাম করা কিন্তু ভেরি ডিফিকাল্ট। সেটা কিন্তু আপনার তারপরে চালিয়ে যাচ্ছে। কিন্তু এখন এইবার যে ইসরায়েলের উপরে যে হামলাটা দিল তারা, ইটস নট এ জোক, এবং ইসরায়েলের কিন্তু ভিত কাঁপিয়ে তুলছে। এটা কিন্তু হামাস অবশ্যই, এবং এটা স্বীকার করতে হবে। এখন আমাদের মুসলিম বিশ্ব বলে আমরা যারা দাবি করি, যারা আমাদের ইমানের ঠিক নেই, এটাই হলো বড় জিনিস। এবং এখানে যদি সবাই একসাথে ধরে, ইসরায়েলের মিডল ইস্টে পুরা সমস্ত দেশ যদি একসাথে হইয়া ইসরায়েলকে আপনার আক্রমণ করে, আপনি মনে করেন কি ইসরায়েলের অস্তিত্ব থাকবে না? এটা প্রশ্নই আসে না। কিন্তু ওইখানে গন্ডগোল, মানে আপনার ডাইনামে কুচ কারা হয়, এবং সেখানে আপনার এই ইসলামিক দেশগুলোর মধ্যে তাদের কিন্তু ইউনিটি নাই। যদিও ওআইসি একটা অর্গানাইজেশন আছে, সেটা হলো একটা রুটিন একটা ডিপার্টমেন্ট। একটা বেশ একটু বলবেন, যে ধরেন মানে এই যে প্রসেশন যেগুলো হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, প্রতিবাদ হচ্ছে ফিলিস্তিনের পক্ষে, সেটির হাওয়া এই যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে লাগবে বলে মনে হয়? অফকোর্স লাগবে। যেমন ইজিপ্টে আপনার যে হোসনি মোবারকের বিরুদ্ধে যে মুভমেন্টটা হয়েছে, এটা বিকজ অফ এই যে প্যালেস্তাইনের এই সমস্ত জিনিস দেখে তারা আপনার তৈরি হয়েছে। এবং সেই ক্ষেত্রে আপনার কিন্তু নোবডি ইজ অ্যাবাভ। এই যে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে মানুষ খেপছে না পরবর্তী পর্যায়ে, এইটা যদি ইরাক, ইরান, সৌদি আরবিয়া, এগুলো যদি এই তিনটা দেশ যদি একসাথে হয়, তাহলে মিডল ইস্টে বাকি সবগুলো কিন্তু এদের সাথে থাকবে। ইভেন ইসরায়েলের অভ্যন্তরেও তো বিষয়টি নিয়ে অভ্যন্তরেও তাদের সমালোচনা হচ্ছে। পৃথিবীতে
আপনার ধরেন মানবতা রক্ষা করার জন্য তারা আমাদের যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের দেশে বলে যে মানবতার জন্য কি মানবতা রক্ষা করার জন্য তারা আমাদেরকে সাপোর্ট দিতেছে। মানবাধিকার নিয়ে প্রশ্ন তুমি তুলছে। তোমার এলাকায় কি তুমি দিচ্ছ? তুমি মানুষকে কিভাবে মারো? তুমি বাংলাদেশের পুলিশ নিয়ে তারপরে বিভিন্ন রকমের অনুন্নত দেশের বিষয় নিয়ে যেভাবে তারা আলোচনা করে সেইগুলো সমালোচনা করে, সেটা তো নিজের দেশে হি ইজ ডুইং দ্যাট। এবং সেটা কিন্তু আপনার যদি এটা করতে থাকে এবং তাদের এটা হ্যাবিট এবং তারা গায়ের জোরে করবে, এটা কিন্তু টিকবে না। ব্রিটিশ একসময় কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য ডুবতো না, সূর্য ডুবতো না। সেই ব্রিটিশ এখন কোথায় গেছে? এখন তো আইলে আইলে ঘুরতেছে এবং দালালি করে। এখন এই যে ফ্রান্স আপনার পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম আপনার এই যে আধিপত্যবাদ, ফ্রান্সের যে প্রেসিডেন্ট আমাদের এখানে আসলো না, কি জন্য আসছে? ইমানুয়েল ম্যাক্রন। কোনো একটা আপনার দালালি নিয়ে আসছে, টনি ব্লেয়ার দালালি নিয়ে আসছে। কেন? তার মানে কি এরা এখন ফকির হয়ে যাচ্ছে, এরা মানুষের সম্পত্তি লুট করছে সারা পৃথিবী। আপনার ফ্রান্সে যে স্বাধীন হয়েছে অফিসিয়ালি বলা হয় স্বাধীন হয়েছে, কিন্তু সেই ফ্রান্সের এই যে আমাদের কার্জন হল, আমাদের যে রেল লাইন যেগুলো করছে ব্রিটিশেরা তার থেকে অনেক ভদ্র। তারা কিন্তু এটার থেকে ভাড়া নেয় না। এখনও ফ্রান্সে কলোনি যেগুলো আফ্রিকা মহাদেশের দেশ, তারা আপনার এটা রেন্টাল দিতে হয় পার ইয়ার বাজেটে। আপনার তাদেরকে এই হসপিটাল বানায় গেছে, রাস্তা বানায় গেছে, রেল স্টেশন বানায় গেছে, এগুলো ভাড়া দিতে হয় ফ্রান্সকে এখনও 20%। এবং এটা কিন্তু আমার কথা না, এটা রিসার্চের ফাইন্ডিং। এবং দেখেন এরা কিন্তু সব সময় সব শিয়াল একসাথে হয়ে যায় হুক্কা হওয়ার সময়, এরা কিন্তু একসাথে। আপনি ধরেন যে কোনো সময় দেখবেন যে ব্রিটিশ তো রীতিমতন আমেরিকার একটা চামচা হয়ে দাঁড়িয়েছে। তারপর ইভেন এখন ইন্ডিয়াও তো আমেরিকার চামচা হয়ে গেছে, ইন্ডিয়াও তো আমেরিকার চামচা। বাইরে তো অনেক কম, হ্যাঁ, যে কারণে আপনার বলয়ের বাইরের মানে কম। জি, জি, এখন সেটাই যেই বলছি। কারণে ছোট ছোট দেশগুলো কি করবে, তারা অবস্থা দেখি তারপরে ব্যবস্থা নেয়। ছোট্ট বিরতি নিয়ে এখান থেকে শুরু করি। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে ইনসাইড পলিটিক্স ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আশা করি আপনাদের সঙ্গে পাচ্ছি বিরতির পর আমাদের এই আয়োজনে। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্স। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম ফিলিস্তিনিদের অধিকার, একই সঙ্গে দ্রুত যুদ্ধ বন্ধের বিষয় নিয়ে। আমরা সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর মিসবাহ কামাল, আছেন ডক্টর জামালউদ্দিন আহমেদ। ডক্টর মিসবাহ কামাল, যেটি জানতে চাই আসলে একটা বড় অংশ তো মানে জনমত এই জায়গাটায় বাড়ছে বলছিলেন। আমি একটু জানতে চাচ্ছিলাম যে যদি ধরেন ইউএসের অবস্থান না বদলায়, ইসরায়েল এই অবস্থানেই থাকে, সেক্ষেত্রে কি আসলে কোনো রকম হোপ দেখেন ফিলিস্তিনের জায়গাটায়, নাকি এই জনমতের মাধ্যমে আমেরিকার নীতি পরিবর্তন হইতে হবে তারপরে কোনো রকম ফলাফল দেখেন? শুনুন, জনমত তো খুব গুরুত্বপূর্ণ বিষয়। মার্কিন যুক্তরাষ্ট্রে ভিয়েতনাম যুদ্ধের পরে এত বড় ডেমনস্ট্রেশন আর কোনো দিন হয় নাই। তো ভিয়েতনাম যুদ্ধ তো সে ধরেন 70-এর দশকের গোড়ার দিকে, মাঝামাঝির দিকে। তো তারপরে সে 73-74-এর পরে এত বড় ডেমনস্ট্রেশন গোটা মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে আর কখনো হয় নাই। তো ভিয়েতনাম যুদ্ধ পরিসমাপ্তি ঘটার পিছনে কিন্তু আমেরিকার যে অভ্যন্তরীণ জনমত, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। হ্যাঁ, তো তেমনিভাবে আমি মনে করি যে আজকে ইসরায়েলের প্রতি যে সমর্থন, এই যে আপনার ইভেন ওখানে যে মানে আপনার এই যে আপনার ডেমোক্রেটিক পার্টি যে সমর্থনটা দিচ্ছে, সেটা কিন্তু ডেমোক্রেটিক পার্টির আগামী ইলেকশনের জন্য একটা ধস বয়ে নিয়ে আসতে পারে। এবং আগামী ইলেকশনে রিপাবলিকান হিসাবে তো আপনার আবার সেই পুরনো পাগলের কথা শোনা যাচ্ছে, তাই না? সমস্ত জনমত সামনে নির্বাচন। তো তাই যদি হয়, যদি আপনার আপনার এখানে আগামী নির্বাচনে যদি রিপাবলিকানরা আবার ক্ষমতায় ফিরে আসে, বিশেষ করে আপনার ট্রাম্পের মতো লোকজন যদি আবার ফিরে আসে, তাহলে কিন্তু আমেরিকার ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে। আসলে কিন্তু বাস্তবতাটা হচ্ছে যে পৃথিবীতে এখন ডিকেইং শক্তি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র। এটাকে স্বীকার করতেই হবে যে মার্কিন সূর্য আজকে অস্তাচলের দিকে যাচ্ছে। হ্যাঁ, আস্তে আস্তে হেলে পড়েছে। তো এই কথাটা ওরা সেটা চেষ্টা করছে। আপনার এই যে কথাটা জামাল ভাই বলছিলেন যে ধরেন তারা ডলারের যে হেজিমনি, সেই ডলারের হেজিমনির এগেনস্টে কিন্তু আজকে যে আপনার চাইনিজ
যে আপনার অর্থনৈতিক হেজিমনি, জি, জি। তার যে মুদ্রার যে শক্তি, সেগুলো তো জোরালো হিসাবে আসছে। আরেকটা বড় জিনিস যেটা যে এতদিন পর্যন্ত পৃথিবীতে আনটিল ভেরি রিসেন্ট টাইমস কিন্তু সমস্ত আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্যের মাধ্যম ছিল ডলার, সেইখানে কিন্তু এখন বিভিন্ন ন্যাশনাল কারেন্সি সামনে আসছে এবং এইখানে নেশন টু নেশন তাদের নিজের মুদ্রায় Interpersonal- হ্যাঁ আপনার মানে যে আমদানি রপ্তানির কাজটা শুরু করছে, তার মানে ডলার হেজিমনি ভেরি স্ট্রংলি চ্যালেঞ্জড হচ্ছে। হ্যাঁ, এমনকি আপনার ক্রিপ্টোকারেন্সির বিষয়টা আছে। হ্যাঁ ক্রিপ্টোকারেন্সির বিষয়টা আছে এবং আপনার এই যে ক্রেডিট কার্ড সহ আরও যে প্লাস্টিক মানি, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনার মানে আপনার তাদের কন্ট্রোলে একচ্ছত্র নিয়ন্ত্রণে আর থাকছে না। ফলে আপনার যেটা হচ্ছে যে তারা এখন, আমি মনে করি যে ডলার হেজিমনিকে ধরে রাখার যে কথাটা আমাদের দেশের বরেণ্য অর্থনীতিবিদ জামাল ভাই বললেন, সেটা খুবই ঠিক, কিন্তু এটা এক ধরনের লাস্ট ডেসপারেট এফোর্ট বলে আমার কাছে মনে হয়। যেটা হচ্ছে মানুষ বা আপনার কোনো একটা শক্তি ডুবে যাওয়ার আগে যেমন আপনার কোনো কিছুকে ভর করে তারা দাঁড়িয়ে থাকতে চায়, নিজের জায়গাটা ধরে রাখতে চায়, এটা সেরকম একটা চেষ্টা, কিন্তু এই চেষ্টা আপনার ব্যর্থ হতে বাধ্য। আর আমি আপনাকে আরেকটা কথা যেটা যোগ করতে চাই, এখানে খুব ব্রিফলি উল্লেখিত হয়েছে যে এই যে আপনার প্রতিবাদ, এই প্রতিবাদ শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে না, এটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে এবং শুধু ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, এটা জনসমাজের বিভিন্ন পেশাজীবীদের মধ্যে ছড়িয়ে পড়ছে। আরেকটা জিনিস যেটা এমনকি স্বয়ং ইসরায়েলে কিন্তু অনেক লার্জ ডেমনস্ট্রেশনস হচ্ছে, হ্যাঁ, এবং সেইখানে লিকুদ পার্টি তাদের সমর্থন কিন্তু মারাত্মকভাবে কমেছে। আরেকটা জিনিস যেটা যে সারা পৃথিবীতেও কিন্তু আপনার যে ধরেন যে জিউসরা আছে তারা তো সবাই আর উগ্রবাদী না, তারা তো সবাই আপনার মানে আগ্রাসী নয়, মানবতার পক্ষে অনেক আছে। যেমন আমি আপনাকে বলছি যে হার্ভার্ড ইউনিভার্সিটিতে যে আপনার যে ডেমনস্ট্রেশনসগুলো হচ্ছে তার মধ্যে যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে প্যালেস্টাইন সলিডারিটি কমিটি আছে, আফ্রিকান আমেরিকান রেজিস্ট্যান্স অর্গানাইজেশনস আছে, গ্র্যাজুয়েট স্টুডেন্টস ফর প্যালেস্টাইন আছে এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমি বলি সেখানে জিউস ফর প্যালেস্টাইন বলে একটা প্রতিষ্ঠান হার্ভার্ড ইউনিভার্সিটির রেজিস্ট্যান্সে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো তার মানে জিউসরা, তার মধ্যেও তো মানবতাবাদী মানুষ আছেন, হ্যাঁ, তারাও এগিয়ে আসছে। এবং আপনার আসলে যে কথাটা অনেক আগে এসছে যে আপনার যে অসলো পিস অ্যাকর্ডের মধ্যে দিয়ে যে আপনার সেইখানে দুইটা রাষ্ট্র, ইসরায়েল যেমন একটা স্বাধীন রাষ্ট্র তেমনি পাশাপাশি আপনার প্যালেস্টাইন একটা স্বাধীন রাষ্ট্র থাকবে এবং দুইটা নেইবার যেন শান্তিতে বসবাস করতে পারে। তো সেই যে অসলো পিস অ্যাকর্ড যেটা আপনার ইয়াসির আরাফাতের মতো বিশ্ববরেণ্য নেতা এন্ডোর্স করেছিলেন, সেই অসলো পিস অ্যাকর্ডকে কিন্তু আপনার ভেঙে চুরে তছনছ করে দিয়েছে নেতানিয়াহু। তো ফলে আপনার ইসরায়েল যে এই যে অসলো পিস অ্যাকর্ডের মতো অ্যাকর্ড থেকে বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ বেরিয়ে গেছে, এইটা কিন্তু একটা ভয়ঙ্কর বিপদ এবং মানে প্রত্যাখ্যান টেনে আনবে ইসরায়েলের জন্য। আমি মনে করি যে এই সমস্যার সমাধান হতেই হবে এবং নিন্দিত হচ্ছে ইসরায়েল এবং নিন্দিত হচ্ছে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র। ধন্যবাদ। জি, ডক্টর জামাল উদ্দিন আহমেদ, এখন যে যুদ্ধের যে বাস্তবতা, এটা যদি আদৌ দীর্ঘায়িত হয়, ওদিকে আপনার ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে, ওটিও শেষ হয়নি, সেই জায়গায় এখন যে কোনো এক বাস্তবতা, সেটি আসলে কোন দিকে যাচ্ছে বলে মনে হয়? টোটালি কি যুদ্ধের উপর ডিপেন্ড করছে? টোটালি যুদ্ধ আপনার এটাকে ডাইরেকশনটা চেঞ্জ হবে, ইট ইজ এ মাস্ট। জি, কিন্তু এখানে আপনার যে প্রস্তুতি, যেগুলা ব্রিটিশ যখন আপনার এই কলোনিয়াল পাওয়ার ছিল, জি, এটা কিন্তু 110 বছর পর্যন্ত ছিল। স্পেন 110, এর উপরে পৃথিবীতে রেকর্ড নেই। আমেরিকা 110 পূরণ হতে আর 15-20 বছর লাগবে। এখনও কিন্তু এই 1920 সাল থেকে আরম্ভ করে 110 বছর হইতে ওদের আরও 10-15 বছর লাগবে। তো সেই পরিস্থিতিতে আপনার কিন্তু ইউএসএ এই টোটাল পাওয়ার থাকবে না, থাকতে পারে না। এটা কিন্তু হিস্ট্রিক্যালি পর্তুগালরা কিন্তু প্রথম কলোনিয়াল পাওয়ার ছিল। সেই কলোনিয়াল পাওয়ার থেকে আসছে আপনার স্পেনের থেকে ডাচ,
তারপরে আসছে ফ্রান্স, তারপরে আসছে ব্রিটিশ, এখন হলো আমেরিকা। এখন আমেরিকা তারা বলছেন এই যুদ্ধ বন্ধ কিংবা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় বাধা যেটি আপনি বলছেন যে যে মানে ইসরায়েলের পিছনে এরা অনেকেই আছে, এরা অনেকে আছে বিভিন্ন আকারে ইঙ্গিতে, কেউ আছে আকারে ইঙ্গিতে আছে, কেউ আছে সরাসরি। কিন্তু এটা একটা সময় কিন্তু আপনার পোলারাইজ হবে। পৃথিবীর কোনো মুক্তি সংগ্রাম ব্যর্থ হয় নাই, ব্যর্থ হয় নাই, দেরি হয়েছে, কিন্তু এটা বাস্তবতা হয়েছে। কিন্তু ফিলিস্তিনের যে বাস্তবতা দেখছেন, ফিলিস্তিনের যে ধ্বংস দেখছেন, হামাসের যে শক্তি দেখছেন, তাতে করে এরা এই যুদ্ধ আসলে কতদিন পর্যন্ত টেনে নিতে পারবে সেই শক্তি সম্পর্কে তো নিশ্চয়ই ধারণা পাওয়া যাচ্ছে। সেটি আসলে কতটা দীর্ঘায়িত? এটা হলো আপনার মানে এই শক্তিটা যে তারা গেইন করছে হামাস, আমার যেটা মনে হয়, আমি পলিটিক্যাল সায়েন্টিস্ট না, আমি ফরেন এক্সপার্টও না, জি, কিন্তু আমার সাধারণ একজন নাগরিক হিসেবে আমার যে ধারণা, সেই ধারণাটা হলো যে এরা এই যে টার্মোলিং ওয়ার্ল্ড সিচুয়েশন, এর ভিতরে ইরান হ্যাজ গেইনড মিলিটারি পাওয়ার, এবং সেইটা তারা তাদের থেকে সাপোর্ট পেয়েছে। তো এখন এই ধরনের, ধরেন ইজিপ্ট একসময় ছিল, সেই ইজিপ্ট কিন্তু এখন দুর্বল হয়ে গেছে। তারপরে জর্ডান একসময় ফাইট দিয়েছে, সেটাও কিন্তু তারা সারেন্ডার করছে। এখন তো কিন্তু জর্ডানও এইগুলো নিয়ে কথাবার্তা বলে না। তার মানে কি, এরপরেও কিন্তু শেষ আছে এটার, এবং সেই শেষ আপনার হবে মুক্তি সংগ্রামের জন্য যারা সংগ্রাম করতেছে তাদেরকে আপনি দাবায় রাখতে পারবেন না। এবং এটা এক সময়, এই যে এখন যদি আমেরিকাতে যে ফ্লোটা শুরু হয়েছে, এখন যদি এর সাথে চায়নারও হয়তো একটা লিডারশিপের মধ্যে চেঞ্জ হতে পারে। এটা ডাইনামিক ওয়ার্ল্ডে মানে লিডারশিপের মধ্যেও চেঞ্জ হয়, এখনকার সিচুয়েশনকে ক্যাচ করতে পারে। এটা এরা হতে পারে, তারা কতদিন এই বদনামের ভাগিদার হবে? তারা যে চুপচাপ বসে থাকে, এরকম ওয়ার্ল্ড পাওয়ার হিসেবে তারা দাবি করতে চায়, তাহলে তারা কি দিয়ে করবে? এখন আপনি বড় পাওয়ারগিরি দেখাইবেন কিন্তু কারোর জন্য কিছু করবেন না, তখন আপনার সাপোর্টার কি থাকবে? থাকবে না। তাহলে সেই সাপোর্ট কিন্তু এখন সৌদি আরবকে যখন আপনার মুসলিম বিশ্বের 1 নম্বর নেতা হিসেবে মানত, কিন্তু সেটাকে এখন তার ওই অবস্থা আছে? ওই অবস্থা নাই। তার মানে কি, আপনার এখানে পোলারাইজেশন হবে, ইট উইল টেক টাইম, বাট এট দি এন্ড অফ দি ডে মুক্তিগামী মানুষ, মুসলিম বিশ্ব এক হলেও একটা বড় চাপ তৈরি হবে। ইয়েস, সেটা সম্ভাবনা দেখেন? এটা সম্ভাবনা এখন আপনার এই মুহূর্তে তো ডিভাইডেড, এই মুহূর্তে ডিভাইডেড, এবং হতে পারে সময় যখন তার গায়ের মধ্যে এসে পড়বে আমেরিকান সবল, তখন এসে সে দেখবেন যে আপনার সবার সাথে একসাথে হবে। আদারওয়াইজ সে তো মনে করে যে আমি আরামে আছি, ওরা ডিভাইড অ্যান্ড রুল দিয়ে চালিয়ে যেতে। এটা ব্রিটিশও করছে, কিন্তু ব্রিটিশ শেষ পর্যন্ত রাখতে পারে নাই। ব্রিটিশ সমস্ত কলোনিগুলো ছাড়িয়ে দিতে হয়েছে। এবং এই যে বলে আপনার ইন্ডিয়া স্বাধীন হয়েছে, যে ইন্ডিয়া ওয়াজ নেভার এ কান্ট্রি, ইন্ডিয়া স্বাধীনও হয় নাই। এটা হয়েছে ওরা ছাড়িয়ে দিয়ে চলে গেছে। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেজাল্ট। তাদেরকে লোন দিল, প্রথম বিশ্বযুদ্ধে তারা হারল ব্রিটিশ, তারপর হারার পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন অংশগ্রহণ করে তখন তাদেরকে আমেরিকা লোন দিয়েছে। লোন দেওয়ার পরে বলছে শর্ত ছিল আমেরিকা তখন তাদের মার্কেটে ঢুকতে পারতেছে না। আফ্রিকা মহাদেশে বলেন, তাদের যে সমস্ত কলোনি, অন্যান্য দেশে যে কলোনি, ওই কলোনিতে আমেরিকা ঢুকতে পারতেছিল না বিজনেস, ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির জন্য। যেই কারণে তারা তখন শর্ত দিল যে ওকে, তোমার আমি লোন দিব, তুমি যুদ্ধ করতে থাকো, কিন্তু এগুলো স্বাধীন করে দিতে হবে। এবং ওই শর্তের ভিত্তিতে ইন্ডিয়া এগুলো এখন আমাদের এখানে মানে ওই সময় যদি মনে করে যে গান্ধী, তারপরে নেহেরু, জিন্না এরা স্বাধীন করছে, আই ডোন্ট থিঙ্ক সো। জি, অনেক ধন্যবাদ ডক্টর মেজবাহ কামাল। সামনের এই যে যুদ্ধের পরিণতি আসলে মানে কিছুর উপর ডিপেন্ড করছে বলে মনে হয় এখন? শুনুন, মানে তার আগে আমি একটু বলি যে আসলে জামাল ভাই যেটি বলছিলেন যে মানে একটা কথা খুব উনি বোল্ডলি বলছেন যে মুক্তিকামী জনগণের অধিকার রক্ষা, মানবাধিকার অধিকার রক্ষায় যারা লেগে থাকে, যুদ্ধের পরিণতিটা আলটিমেটলি তাদের দিকে যায় ফাইনালি, যদি তারা শেষ পর্যন্ত টেনে নিতে পারে। যে ফিলিস্তিনের বাস্তবতা আসলে কতটা? আমি ডক্টর জামালের সাথে অবশ্যই একমত এই প্রশ্নে। সারা পৃথিবীর ইতিহাস তাই বলে, মুক্তিকামী মানুষ শেষ পর্যন্ত জয়যুক্ত হয়। সময় লাগতে পারে,
কিন্তু শেষ পর্যন্ত জয়যুক্ত হয়। আমি আসলে তার সাথে মানে সেই কথাটাকেই অনুসরণ করে যে কথাটা বলতে চাই যে দেখুন, ফিলিস্তিনের দুইটা পলিটিক্যাল শক্তি ছিল। হ্যাঁ, একটা হচ্ছে আপনার ইয়াসির আরাফাতের দল, যারা এক ধরনের, আমি বলবো যে আপনার তারা মুক্তি সংগ্রামী কিন্তু এক ধরনের সফট অ্যাপ্রোচের দল ছিল। হ্যাঁ, আর আপনার মানে অনড় মুক্তি সংগ্রামী, কিন্তু তারা আপনার অত কঠোর নয়, কিন্তু তার তুলনায় আপনার অনেক বেশি মানে কঠোর হচ্ছে হামাস। হ্যাঁ, তো এই যে হামাস আপনার কিন্তু তার যে শক্তির পরিচয়, সেই পরিচয়টা দিয়েছে। যদিও ধরেন এটা নিয়ে অনেক ডিবেট আছে যে হামাস যেভাবে প্রথমে ইসরায়েলকে আক্রমণ করলো এবং সেই আক্রমণের মাধ্যমে একটা পাল্টা আক্রমণের সুযোগ ইসরায়েলকে করে দিল, কিন্তু হামাস আক্রমণ না করলেও যে ইসরায়েল আক্রমণ করতো না এমন কোনো নিশ্চয়তা তো দেওয়া যাবে না, বরং ইসরায়েলের যুদ্ধংদেহী মনোভাব সেটা তো বরাবর আছে। আর তাছাড়া আপনার এই ধরনের ঘটনাগুলোতে যে কোনো যুদ্ধে আপনি দেখবেন সাম্প্রতিক কালে যে তার পিছনে একটা ইন্টারনাল ডিনামিক্স থাকে। হ্যাঁ, তার দেশের ভেতরের যে রাজনৈতিক ক্ষমতা, সেই ক্ষমতায় যখন আপনার পরিবর্তনের আলামত তৈরি হয়, তখন তারা ক্ষমতাসীন রাজনৈতিক শক্তি একটা যুদ্ধ বাঁধিয়ে তারা তখন তার ক্ষমতাকে নিরঙ্কুশ করতে চায়, ধরে রাখতে চায়। তো সেইখানে আপনার যে লিকুদ পার্টির যে আপনার বিশেষ করে নেতানিয়াহুর যে আপনার এগেনস্টে যে চ্যালেঞ্জগুলো তৈরি হচ্ছিল, সেগুলোকে মোকাবেলার জন্য এটা একটা কৌশল হতেও পারে। কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে যে হামাস কিন্তু যথেষ্ট শক্তিশালী, এবং এত অপারেশনের পরেও কিন্তু ইসরায়েল হামাসকে নিশ্চিহ্ন করতে পারে নাই। শুধু পারে নাই নয়, এখন তারা যেটা বলছে যে তারা আপনার এখন ফিলিস্তিনের বাদবাকি যে এলাকা, সেখানে তারা আপনার একেবারে প্রত্যক্ষ ল্যান্ড অপারেশন, হ্যাঁ, ভূমিকেন্দ্রিকভাবে অপারেশন পরিচালনা করবে, যার বিরুদ্ধে কিন্তু জাতিসংঘ ইতোমধ্যে তার ভয়াবহ ডিভাস্টেশন সম্পর্কে সতর্ক করেছে। তো এখন তার মানেটা হচ্ছে যে হামাসকে কিন্তু তারা নিশ্চিহ্ন করতে পারে নাই, এক। দুই নম্বর হচ্ছে যে ইসরায়েলের ঘোষণা থেকেই বোঝা যাচ্ছে যে হামাসের হাতে কিন্তু আপনার যেটা আছে যে এখনো প্রচুর যুদ্ধবন্দী আছে, যে যুদ্ধবন্দীকে মানে তারা ইসরায়েল মুক্ত করতে পারে নাই। হ্যাঁ, তো সেটা একটা দিক। আরেকটা যেটা হচ্ছে যে আপনি দেখেন মধ্যপ্রাচ্যে কিন্তু আরও শক্তি আছে। হামাসের সাথে কিন্তু নিকটবর্তী লেবাননে হিজবুল্লাহ আছে, এবং যদি পরিস্থিতি খারাপের দিকে যায় তাহলে হিজবুল্লাহ হামাস একটা অ্যালায়েন্স গড়ে ওঠার সমূহ সম্ভাবনা আছে, এবং সেখানে যুদ্ধ কিন্তু তখন আর ওখানে সীমাবদ্ধ থাকবে না, যুদ্ধ তখন লেবাননে ছড়িয়ে যাবে। এবং লেবানন থেকে, এবং এদিকে আবার ইরান তো আছেই, এবং ইরানের যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সেটা কিন্তু একেবারে তেল আবিবে হামলা করতে সক্ষম। ইয়েমেনের হুথি, হ্যাঁ, ইয়েমেনের হুথি বিদ্রোহরা কিন্তু গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে ইমার্জ করেছে, বিশেষত আপনার যে নৌপথে, সমুদ্রপথে। এবং সেইখানে আপনার সিরিয়াকে কিন্তু কোনোভাবে আন্ডারমাইন করার কোনো সুযোগ নেই, যত চেষ্টায় মার্কিন যুক্তরাষ্ট্র করুক। কিন্তু আপনার সিরিয়া সবাই এক হয়ে গেলে, হ্যাঁ, তো এইখানে আপনার সবাই এক না হোক, আমি মনে করি না যে আপনার সৌদি আরব এবং এই যে আপনার কতগুলো সাম্রাজ্যবাদ সৃষ্ট কতগুলো আপনার এই যে বশংবদ্ধ যে রাজবংশ ক্ষমতায় আছে, তারা আপনার কোনো কার্যকর ভূমিকা নেবে এই সমস্যার সমাধানে। কিন্তু আপনার যে আদার ফোর্সেস, লাইক ধরেন আপনার ফিলিস্তিনের দুইটা ধারার রাজনৈতিক শক্তি, তারা তো এই প্রতিরোধে তো এক হয়ে গেছে। হ্যাঁ, এবং ওখানে নতুন করে ইন্তিফাদার কথা আমাকে মনে করতে হয় যে ইন্তিফাদা 20 বছর আগে যেভাবে এই শিশু কিশোররা যেভাবে ইন্তিফাদায় আপনার জাগরিত হয়েছিল, ইন্তিফাদা নতুন করে শুরু হবে, ইন্তিফাদা সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে। তারপরে আপনার এখানে লেবানন আছে, ইরান আছে, সিরিয়া আছে, এরা যদি একত্রিত হয় তাহলে কিন্তু আপনার ইসরায়েল এত সহজে পার পাবে। অনেক ধন্যবাদ। মার্কিন যুক্তরাষ্ট্র, আমরা তো আসলে মানবাধিকারের সবক কম শুনি নাই, এখন তো এখানে যে অবস্থা দাঁড়িয়েছে সেই জায়গাটাই, মানে তারা আর কতদিন চুপ থাকবে? এই হাওয়া তাদের গায়ে লাগবে বলে মনে হয়? মানবাধিকার প্রশ্নে মানবাধিকার এখন তারা তো যা ইচ্ছে করছে, যখন ক্ষমতায় থাকে। আমেরিকা যখন মানে রাষ্ট্রের সব কিছুর মোরালগিরি করতেছে, ইন দ্যাট কেস তারা তো এখন এটা চালাইয়া যাবে যতক্ষণ পর্যন্ত ইফ ইউ ডোন্ট রেসিস্ট হিম,
তাহলে হি উইল কন্টিনিউ জি জি অনেক ধন্যবাদ দিতে হচ্ছে আমার একটা last comment হচ্ছে- ডক্টর জামালউদ্দিন আহমেদ দুজনকে অসংখ্য ধন্যবাদ এই রাতে মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক আজকের ইনসাইড পলিটিক্স এই ছিল, দেখাবেন নিশ্চয়ই অন্য সময়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি নিউজ 24 সঙ্গে।